স্যার, প্রথমেই শেষ থেকে শুরু করি। সংবর্ধনা নিলেন না কেন? কারণ বিচারপতিরা যখন অবসরে যান তখন তো বার অ্যাসোসিয়েশন, আইনজীবীদের পক্ষ থেকে একটি সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধনাটা আপনি প্রত্যাখ্যান করলেন কেন? এটা বুঝতে গেলে ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে হবে। আমি 1990-91 সাল থেকে বার অ্যাসোসিয়েশনের মেম্বার। তারপরে প্র্যাকটিস করেছি দীর্ঘদিন। প্র্যাকটিসের পরে আমার এলিভেশন হয়েছে বেঞ্চে। কিন্তু যখন আমি এলিভেটেড হই তারপরেও বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আমি কন্টিনিউ করেছি। আমার বলার অর্থ এই যে আমি কিন্তু এই অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। রাইট। প্রথমে অ্যাডভোকেট হিসেবে, তারপরে বিচারপতি হিসেবে। একটি মামলা সুপার নিউমারারি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, সেই মামলাটি আমার কোর্টে পেন্ডিং ছিল এবং যথাযথ কারণে জন্য মামলাটা ইমিডিয়েট শুনানি সম্ভব হচ্ছিল না, তার কারণ তার কানেক্টেড ম্যাটার সুপ্রিম কোর্টে পেন্ডিং ছিল। রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেলকে আমি যখন প্রশ্ন করি যে সুপ্রিম কোর্টে ওই মামলাটি পেন্ডিং থাকলে এই অবস্থায় আমরা কি মামলাটা শুনানি করা যেতে পারে, কেননা যে বিষয়টা বা যে ইস্যুটা আমার সামনে ছিল that may be incidentally an issue for the Supreme Court. Naturally, দুটো কোর্ট তো একই ইস্যুতে বিচার করাটা সমীচীন নয়। এটা খুব বহুল প্রচলিত কথা আছে, কন্ট্রাডিক্টরি জাজমেন্ট হতে পারে। সেটা অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত এই ধরনের ইস্যু একটা কোর্টে পেন্ডিং থাকলে, বিশেষ করে সুপ্রিয়ার কোর্টে পেন্ডিং থাকলে, তার নিচের কোর্ট সেটাকে অ্যাভয়েড করে। সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকলে হাইকোর্ট অ্যাভয়েড করে। তৎকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, না, আমি এই অ্যাসুরেন্স দিতে পারবো না যে এই ইস্যুটা সুপ্রিম কোর্টে পেন্ডিং মামলায় একটা ইস্যুটা উঠবে না। স্বাভাবিকভাবেই তখন মামলাটা শুনানি করা যায়নি। তারপরে ওই 26,000 চাকরি, শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পরে সেই ইস্যুটা ডিভিশন বেঞ্চ আনসার করে দেওয়ার পর মনে হয়েছিল এই মামলাটি আবার নেওয়া যায়। সেটা ছিল দেরি হওয়ার কারণ। সেটা কিন্তু চাকরি প্রার্থীদের আইনজীবী, সরকারি আইনজীবী সবাই জানতেন। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে কোনো একটা পার্টিকুলার দিন হাইকোর্ট প্রেমিসেসের মধ্যে আমার ছবি বাড়ানো হলো। তারপরে আইনজীবী যারা মামলা করছেন তাদেরকে আক্রমণ করা হলো, সেটাও আবার পুলিশের সামনে, হাইকোর্ট, অলমোস্ট হাইকোর্ট প্রেমিসেসের মধ্যে। তো এটার আঘাত কিন্তু কোনো ব্যক্তি জজ সাহেবের উপরে নয়, এটা হোল ইনস্টিটিউশনের উপরে আঘাত। আমি একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম, আমি মনে করি আমি সঠিক এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট একটা কোনো প্রতিবাদ, আমি যে অ্যাসোসিয়েশনের মেম্বার, সর্বোপরি হাইকোর্টের মর্যাদা যেখানে আঘাতপ্রাপ্ত, সেখানে একটা রিয়াকশন এক্সপেক্ট করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোনো কর্নার থেকে কোনো রকম প্রতিবাদ দেখা যায়নি। এটা একটা আমার বিশাল অভিমান ছিল। এই অভিমানের তো একটা অভিব্যক্তি হবে কোনো না কোনো ভাবে। তাই ওই ফুল কোর্ট রেফারেন্সে ন্যাচারালি নিয়ম অনুযায়ী সব অ্যাসোসিয়েশনের যারা পদাধিকারী তারা বক্তব্য রাখবেন। ন্যাচারালি সেখানে আমার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলা হবে, আমি কত ভালো ভালো কাজ করেছি, বারের কত প্রিয় পাত্র আমি, এরকম মানুষ ইত্যাদি প্রভৃতি। তো আমি দেখি যতটুকু আমাকে চিনি, আমি দেখেছিলাম যে সেক্ষেত্রে আমার রিয়াকশনটা খুব একটা ভালো হতো না। আপনি কিছু স্পন্টেনিয়াস কিছু উত্তর দিয়ে দিতে পারতেন। এবং সেইটা যদি আমার রিয়াকশনটা ওরকম হতো, সেক্ষেত্রে সেটা কিন্তু হাইকোর্টের মর্যাদার পক্ষে ভালো হতো না, এবং ওই প্ল্যাটফর্মটা
সেই কাজের বা সেই রকম রিয়াকশনের উপযুক্ত প্ল্যাটফর্ম নয়। আমি এই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, তার জন্যই আমি যাইনি। দুটোই একসাথে করা হলো। আমার ক্ষেত্রে, আমার পরিসরে আমার যতটুকু প্রতিবাদ করার জায়গা, আমার মনে হয় এর থেকে ডিগনিফাইড ওয়েতে আমার প্রতিবাদ করার কোনো জায়গা ছিল, তাই আমি যাইনি। স্যার, যখন আপনি শুনলেন আপনার পোস্টার নিয়ে এরকম বিক্ষোভ হচ্ছে, এমনকি প্রেস কনফারেন্সও করা হয়েছিল একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে, আপনার নাম করে কোট আনকোট বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল, এবং এই মামলাকারীর যারা আইনজীবী তাদেরকে হাইকোর্ট পাড়াতেও ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে, যখন আপনার কাছে পুরো বিষয়টা যায়, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? স্যার, যখন আপনি শুনলেন আপনার পোস্টার নিয়ে এরকম বিক্ষোভ হচ্ছে, এমনকি প্রেস কনফারেন্সও করা হয়েছিল একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে, আপনার নাম করে কোট আনকোট বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল, এবং এই মামলাকারীর যারা আইনজীবী তাদেরকে হাইকোর্ট পাড়াতেও ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে, যখন আপনার কাছে পুরো বিষয়টা যায়, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? আমার প্রাথমিক প্রতিক্রিয়া যেটা হয়েছিল যে সেটা অবশ্যই একটা বিচারপতি হিসেবে আমি আমার ইনস্টিটিউশনের প্রতি আমার যা কমিটমেন্ট বলুন, ভালোবাসা বলুন, দায়বদ্ধতা, যে ফর্মেই আপনি বলুন, তাতে যেটা হওয়া উচিত সেরকম ভাবেই আমার মধ্যে একটা রাগ হয়েছিল। এটা যারা ইন্ডালজ করেছিল বা যারা করছে, এবং আমার মনে হয়েছিল এটা যদি আজকে বাড়তে দেওয়া হয় তাহলে এটা বিপদ বিচার ব্যবস্থার পক্ষে একটা বিশাল বিপদ সংকেত। যাই হোক, একটা কন্টেম্প পিটিশন পেন্ডিং আছে, সেটা তার নিজের বিচার, নিজের পথে তার বিচার হবে। তবে এই বিষয়গুলো যারা ইন্ডালজ করে তারা বোধহয় ভুলে যান, বা তাদের ভুলিয়ে দেওয়া হয়, বা তাদের মূল যা তাদের গ্রিভান্স তার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য, যে বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সে সমাজ টিকতে পারে। আমাদের এত বড় দেশ, এত বড় দেশের সৌভাগ্যক্রমে মানুষ এখনো যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল। দায়িত্ব সবার, দায়িত্ব খালি একা জুডিশিয়ারির না, দায়িত্ব লেজিসলেচারেও, যাতে মানুষের আস্থা বিচার ব্যবস্থার উপরে থাকে। স্যার, শুধু তো আপনি নন, এর আগেও হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে বিক্ষোভ পোস্টার আমরা দেখেছি। আরো এক বিচারপতিকে কার্যত বিভিন্ন বিক্ষুব্ধ ঘটনার সম্মুখীন হতে হয়েছে। হাইকোর্টের ইতিহাসে এই নজিরবিহীন ঘটনা তো এর আগে খুব বেশি এইভাবে দেখা যেত না, কিন্তু বর্তমানে কি অনেক বেশি দেখা যাচ্ছে বলে আপনার মনে একটা হচ্ছে? বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে, আমি দোষ দেব না যে বিচার ব্যবস্থা প্রতি মানুষের কোথাও যেন একটা আস্থার ঘাটতি দেখা দিচ্ছে। এই আস্থা ফিরিয়ে আনাটার দায়িত্ব খালি যারা আস্থা হারিয়েছে তাদের উপরে নয়, যারা আস্থা দিতে পারে তাদের উপরে। এবং কমন কথা, খুব প্রায় কোটেড, ল উইল টেক ইটস ওন কোর্স। রাইট। এখন তার কোর্সটা কি, সে যদি তার নিজস্ব পথে চলতে যায়, আপনি তার কোর্সকে যদি ডাইভার্ট করতে চান, তাহলেই তো যত গন্ডগোলের সূচনা। আজকে এত বড় দেশে তার জনসংখ্যার সাথে বিচারকের অনুপাত দেখুন, আপনি ইনফ্রাস্ট্রাকচারে ঘাটতি, বাজেট ঘাটতি, কত পার্সেন্ট টাকা বিচার ব্যবস্থার জন্য বাজেটে অ্যালটেড হয়, কিন্তু তার মধ্যেও মানুষের আস্থা কিন্তু ওই শেষ পর্যন্ত কোর্টে। কিছু মানুষ তার সুবিধার জন্য যদি কোর্ট, বিচারপতি, এদের বিরুদ্ধে মানুষ খেপানোর চেষ্টা করে, সমাজে কিন্তু সমাজের শৃঙ্খলা রাখা যাবে না। ইট উইল বি গ্রেট ডিজাস্টার ফর দি হোল অফ দি সোসাইটি। রাইট। যারা এটা ইন্ডালজ করছেন, এই আগুন জ্বাললে কিন্তু তাদেরও পুড়ে মরতে হবে। শুভ বুদ্ধির উদয় হোক, আশা করতে পারি। স্যার, বিচার ব্যবস্থা কি এই পুরো পদ্ধতিটাকে আটকে রাখতে পারে না বা আটকে দিতে পারে না? মানে বিচারপতিদের যা খুশি বলা যায়, বিচার ব্যবস্থার বিপক্ষে যা খুশি পদক্ষেপ নেওয়া যায়, এ তো সামাজিক একটা প্রক্রিয়া হয়ে একটা কথা বলি, বিচারকরা আইনের বিচার করবেন, বিচারকরা তাদের রায় দেবেন। মনে রাখতে হবে বিচারকের হাতে কিন্তু এক্সিকিউশন পার্টটা নেই। একটা জায়গায়
সে দেনদার বা জাজমেন্ট ডেটার যদি সাধারণ মানুষ হয় তাকেও সেটা মানতে হবে, সরকার যদি হয় সরকারকেও মানতে হবে। এখন এটা তো স্বাভাবিক। প্রাইভেট পার্টির ক্ষেত্রে কোর্ট বিভিন্ন রকম পদ্ধতিতে এক্সিকিউশন এনশিওর করতে পারে, কিন্তু সেই একই পদ্ধতিতে এনশিওর করতে গেলে আমার দরকার স্টেট মেশিনারি। রাইট। ইফ দ্য স্টেট মেশিনারি ডাজ নট ওয়ার্ক, একটা বাড়ি ভাঙার অর্ডার হলো, জজ সাহেবকে নিজে হাতুড়ি ছেনি দিয়ে বাড়ি ভাঙ, তখন তো স্টেট তাকে এক্সিকিউট করবে। একজনের তো দায়বদ্ধতা আছে, দেয়ার মাস্ট বি সামওয়ান, মাস্ট বি। এই যে অ্যাকাউন্টেবিলিটির অভাব, আর রায় যখন হয়েছে তখন মানতে হবে। আমি এর যুক্তির সাথে না, আমার মনে হতে পারে যুক্তিটা ঠিক নয়, কিন্তু রায়টাকে তো মানতে হবে। যে ট্রেন্ড এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোর্টকে হেয় করার একটা মানসিকতা তো ডেভেলপ করছে প্রতি মুহূর্তে, এবং ইন্ডিভিজুয়াল অ্যাটাক টু জাজ অফ দি ইনস্টিটিউশন will lead us to a disaster, to a destruction. যার প্রবণতা ক্রমাগত বাড়ছে এবং তার ললেসনেস ইন দ্য সোসাইটি হচ্ছে এটা তার রেজাল্টেন্ট। স্যার, আপনি কি এখনো অব্দি এর সলিউশন খুঁজে পেয়েছেন? মানে আমি প্রশ্নটা আরো স্পেসিফিক্যালি করতে চাই